আমি তো ওনার মুখে শুনেছি আর্মিকে নিয়েও অনেক উল্টোপাল্টা কথা বলতে। তো এটা ওনার অভ্যাস, এই ভাষা ব্যবহার করা দেশের সুরক্ষাদের। আবার অনেক সময় বলেন আমি এদের ভালোবাসি। এই ল্যান্ডটা জোর করে নেওয়া যেত, সম্ভব ছিল। এত ধৈর্য দেখানোর দরকার ছিল না, কারণ আমাদের কনস্টিটিউশন পারমিট করে যে যদি কেউ এরকম করে ফাঁসিয়ে রাখে তাহলে কোর্টে গিয়ে, কারণ কোর্ট অলরেডি ডিসিশন দিয়ে দিয়েছিল, তাহলে ডিস্টার্ব এরিয়া ডিক্লেয়ার করে দেওয়া যেত, কিছুটা এরিয়া, একটা ডিস্ট্রিক্ট, দেড়খানা ডিস্ট্রিক্ট। হওয়ার সঙ্গে সঙ্গেই উনি আগে এই বিষয়টাকে ৪৫ দিনের মধ্যে মেটাবেন। দেখুন, এখানে অনেকগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে উনি মেটাবেন বলেছেন, এটা মিটে গেলে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 500 কিলোমিটার মতো ফেন্সিং মানে জমি দেওয়া হয়নি। তার মধ্যে অনেকটার আবার গভর্নমেন্ট টাকাও নিয়ে নিয়েছে, কিন্তু স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু দেয়নি। আবার অনেকটা তো প্রসেসই শুরু করেনি, কিছুটার আবার প্রসেস শুরু করেছে। তো আমার মনে হচ্ছে এটা ইচ্ছা করে একটা ঢিলেমি চলছিল, যেটা জানেন বলে আমাদের এখন বর্তমান অধুনা মুখ্যমন্ত্রী বলেছেন ৪৫ দিনের মধ্যে করে দেওয়া হবে। কিন্তু জমি সংক্রান্ত বিষয় হয়তো আবার কিছু প্রবলেমস আসতে পারে, বাট এটা হয়ে গেলে ভালো, কারণ ৪,০০০ কিলোমিটার বর্ডারের মধ্যে বাংলাদেশের ত্রিপুরার সাথেও আছে, মেঘালয় সঙ্গে আছে, আসামের সাথে আছে, আমাদের সাথে আছে, মিজোরামের সাথে আছে। তো এইবার বাকি সব জায়গাগুলো মোটামুটি কন্ট্রোলে। আমাদের এখানটাতে এই ফেন্সিং না হওয়াতে স্মাগলিং, গোল্ড স্মাগলিং, ড্রাগ স্মাগলিং, ফরেন কারেন্সি, ফেক ফরেন কারেন্সি স্মাগলিং, নারী পাচার এবং অবৈধ অনুপ্রবেশকারী, তার মধ্যে এটা দুটো ভাগে ভাগ করব আমি। অনুপ্রবেশকারী যারা রুজি রুটির সন্ধানে একটা বৃহত্তর অর্থনৈতিক ব্যবস্থার কাছে আসতে চাইছে, হতেই পারে যে কলকাতায় রিক্সা চালিয়ে খাবো, হতেই পারে কাজের লোকের কাজ করব, দোকান খুলে খাবো। আরেকটা হচ্ছে তাদের সাথে 7 জন, যদি ওটা হলো 3 জন 10 জনের মধ্যে আসছে যারা আতঙ্কবাদী। এইবার এইখানটাতে আমার কনসার্ন ছিল, আজকে না, আমি 10 বছর ধরে বলে আসছি, বহু প্রোগ্রামে বলেছি, মেন স্ট্রিম মিডিয়াতে, ইউটিউব চ্যানেলে। এই কনসার্নটা অত্যন্ত মানে জেনুইন কনসার্ন, যেখানে মানুষের আমাদের বাংলাদেশের থেকে কিছু বড় বড় টেররিস্ট দল, আনসারুল বাংলা, তারপরে আপনার জামাত, এদের দেখি একটা সদ্ভাবনা, একটা বিশ্বাস ছিল যে এখানে আসলে ফটাফট ওয়েলকামিং সেন্টার থাকবে, ডকুমেন্ট প্রিপারেশন সেন্টার থাকবে এবং তারা পরবর্তীকালে ভারত বিরোধিতা করতে পারবে। তো সেইখানে একটা ঘাতক পড়বে। এবং পুরো এরিয়াটা আপনি যদি দেখেন, পরপর যে রাজ্যগুলোর নাম বললাম, আপনি একদিক থেকে চলুন, যে ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, আপনি আসুন আসাম, আপনি আসুন পশ্চিমবঙ্গ, এটা বাংলাদেশ বর্ডার। এবার আপনি নেপাল বর্ডারটা দেখুন, কারণ নেপালের সাথে একটু অশান্তি চলছে আমাদের, হালকা অশান্তি। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, এই পুরোটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চলে এলো। এখন অপোজিশন গভর্নমেন্ট কেউ নেই সেরকমভাবে, যারা পুরো মানে রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে দেশের সুরক্ষার সাথে কম্প্রোমাইজ করিয়ে দিচ্ছে। তো সেইখানে একটা ভালো কাজ। বাট এখানে আমি আবার একটা কথা বলবো, এই ল্যান্ডটা জোর করে নেওয়া যেত, সম্ভব ছিল। এত ধৈর্য দেখানোর দরকার ছিল না, কারণ আমাদের কনস্টিটিউশন পারমিট করে যে যদি কেউ এরকম করে ফাঁসিয়ে রাখে তাহলে কোর্টে গিয়ে, কারণ কোর্ট অলরেডি ডিসিশন দিয়ে দিয়েছিল, তাহলে ডিস্টার্ব এরিয়া ডিক্লেয়ার করে দেওয়া যেত, কিছুটা এরিয়া, একটা ডিস্ট্রিক্ট, দেড়খানা ডিস্ট্রিক্ট করা যায়, এগুলো প্রভিশন আছে। তাদেরকে কুৎসিত গালাগালি দিচ্ছে, তাদের সঙ্গে মিসবিহেভিয়ার করছে, এগুলো বিএসএফদের নামে বলেছিল। ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে। তবে জেনারেলি আমাদের ভারতীয় ফোর্স যারা আর কি, একটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি, একটা হচ্ছে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স। জেনারেলি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের মধ্যে আপনারা যেটা বেশি দেখেন সেটা হচ্ছে সিআরপিএফ আর বিএসএফ। বাট আরও কিছু ফোর্স আছে, যেমন এয়ারপোর্টে গেলে সিআইএসএফ দেখেন আপনারা, আইটিবিপি আছে, কম দেখেন আপনারা, এসএসবি আছে, আসাম রাইফেল আছে, অতটা দেখেন না আপনারা, কিন্তু বিএসএফ সিআরপিএফকে সবাই দেখেন। তো আমি তো ওনার মুখে শুনেছি আর্মিকে নিয়েও অনেক উল্টোপাল্টা কথা বলতে। তো এটা ওনার অভ্যাস, এই ভাষা ব্যবহার করা দেশের সুরক্ষাদের। আবার অনেক সময় বলেন আমি এদের ভালোবাসি, বুঝতে পারি না, বাট ঠিক আছে, সেটা আমি কথা বলছি না। বাট যেভাবে কাজ করা উচিত ছিল সেইভাবে কাজ করতে পারেনি ভারতীয় সুরক্ষা বাহিনী। এবং আমার মনে হয় যদি কেড়েও নিত জমিটা, সেটাও সম্ভব ছিল, আমাদের কনস্টিটিউশন পারমিট করে। বাট এখন হয়ে যাবে, অত্যন্ত ভালো ডিসিশন, উনি খুব তাড়াতাড়ি করিয়ে দেবেন এবং সেটাতে আমি তো আশার আলো দেখতে পাচ্ছি। এবং আরেকটা জিনিসে কনফার্ম হচ্ছে, এটা হয়ে যাবে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে অনেক লোক এর বিরোধিতা করছে। অদ্ভুত ব্যাপার দেখুন, যে তার মানে আমরা কি নিয়েছিলাম এতদিন আর কি। ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো রকম কর্ণপাত করেন। দেখুন, আমার মনে হয় সংখ্যাটা হাজারে না, সংখ্যাটা কয়েক লক্ষ। ফলে কয়েক লক্ষ লোককে বাংলাদেশে ফেরত পাঠানো কতটা বাস্তব হবে আমি জানি না।
আমি তো একজন অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম, দেশের অ্যাডমিনিস্ট্রেশন দেখেছি একদম কাছ থেকে। দিল্লিতে যেখানে পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল সেখানেও পোস্টিং ছিল আমার 3-4 বছর। হ্যাঁ, যেটাকে সাউথ ব্লক নর্থ ব্লক বলেন আপনারা। মন্ত্রীদের কাছ থেকে দেখেছি, পার্লামেন্ট কাছ থেকে দেখেছি বহুবার, একবার না। যেদিন পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল সেদিন আমি পার্লামেন্টে ছিলাম। এইবার আমি একটা কথা বলতে চাইছি। দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন যে কতটা বাংলাদেশিরা নেবে, সেটা প্রশ্ন না। আমরা যদি পুরোটা নাও পাঠাতে পারি, বাট যদি আইডেন্টিফাই করতে পারি, তাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে রেখে দিই, কাজ করবার পারমিশন দিয়ে ভিসা বাড়াতে থাকি, ওয়ার্ক পারমিট দিতে থাকি, কিন্তু তাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিই, তাহলে তাদের উপরে যে দরদ ছিল বহু মানুষের, সেই দরদগুলো ভ্যানিশ হয়ে যাবে। অনেকে বলতেন না একটা রুটি ভাগ করে খাবো আমরা ভাই, সেই দরদগুলো আর থাকবে না যেই মুহূর্তে তাদের ভোটের অধিকারটা চলে যাবে। এখানে আরেকটা কথা বলবো, তারা কিন্তু এইখানকারই মানুষদের অনেক কর্ম অধিকার কেড়ে নিচ্ছেন। একদম ঠিক। হ্যাঁ, রুটি কেড়ে নিচ্ছেন, সেটা তারা এখন বুঝতে পারছে না। ফলে সেইখানে আমার মনে হয় এরা যদি চলে যান, বার করে দেওয়া যায় সব থেকে ভালো। সেটা না হলেও অন্য কোনো মানে হাফ মেজারও যদি নেওয়া যায়, তাহলে কি হবে, এদের নিয়ে পলিটিক্সটা বন্ধ হবে, এদের এসো এসো বসো বসো আহারে বাহারে করাটা বন্ধ হবে। এবং সেইখানে আমার মনে হয় যে বাংলাদেশ থেকেও একটা মেসেজ যাবে। যেমন এই মুহূর্তে কিন্তু যে ছেলেটি প্ল্যান করছিল এইবার ইন্ডিয়াতে যাব, ওর কাছে ফোন করব, সে আমার পাসপোর্ট বানিয়ে দেবে, তারপর আমি ব্যাঙ্গালোরে যাব, ওই হোটেলে কাজ করব, সে এখন প্ল্যানটাকে স্থগিত রেখেছে এই ইলেকশনের রেজাল্টের পরে। 4 তারিখ থেকে অনেকের প্ল্যান বানচাল হয়ে যাচ্ছে। সেই ক্ষোভটা আমরা বাংলাদেশের ইউটিউবারদের মুখে দেখতে পাচ্ছি। তারা তো অনেকবারে ভারতকে জিতে নিয়েছে, তো তারা আবার অ্যাটাক করবে বলছে, একটু ভয়ও আছি। তো যাই হোক, তো আমার মনে হয় যে যদি আইডেন্টিফাই করে দেওয়া যায়, তাদের একটা অন্যরকম আইডি কার্ড দেওয়া হোক, যে তারা মানে তারা ঘুষপেটি এবং অনুপ্রবেশকারী, ভোটিং রাইটস, অন্যান্য রাইটস, রেশন রাইটস না দিয়ে, কেউ রিক্সা চালিয়ে খাচ্ছে যদি ঠিক আছে, যদি না দিতে পারি সেটা যদি হয় ইটস ওকে, আর যদি ফেরত দিতে পারি নাথিং লাইক ইট। বহু মানুষ ঘর ছাড়া, টিএমসি পার্টির বহু মানুষ ঘর ছাড়া রয়েছে, তাদের ঘর বাড়ি নাকি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কি বলবেন স্যার, কেমন দেখছেন এটা? দেখুন, উনি তো যেতেই পারেন, একজন নাগরিক, এবং ওনার ওকালতির ডিগ্রি আছে শুনেছি আমি, তো সওয়াল জবাব করতেই পারেন। বাট পরে দেখছিলাম নিউজে যে আমি তো নিউজ দেখেই বলি, আমি তো বেসিক্যালি পলিটিক্যালটা অতটা কভার করি না। তো দেখছিলাম নিউজে যে বার কাউন্সিল অফ ইন্ডিয়া একটা চিঠি দিয়েছে, ওনাদের অনেক দিন আউট অফ প্র্যাকটিস থাকলে আবার নতুন করে প্র্যাকটিস করবার জন্য কোনো সার্টিফিকেট লাগে, সেটা আছে কিনা জানতে চেয়েছে। এবং যেটুকুনি আভাস পাচ্ছি, উকিলরা যারা কথা বলছেন নানান চ্যানেলে, সেটা বোধহয় ওনারা করেননি, মানে জাস্ট এসে ঢুকে গেছেন ওরকম। তো সেটা সময় বলবে। আমি এতে কোনো খারাপ দেখছি না। একজন যার যথাযথ যোগ্যতা যদি থাকে, তিনি যদি যান সব নিয়ম মেনে, তাতে অদ্ভুত সওয়াল জবাব করতেই পারেন। এবার আসি অন্য প্রশ্ন, যেটা আপনি বললেন যে ভোট পরবর্তী হিংসা। আমি যতগুলো ভোট দেখেছি, আমার তো অনেক বয়স হলো, এখন প্রায় 60 বছর বয়স এখন, তাতে এই ভোটটি আমার জীবনের সব থেকে নিরাপদ ভোট মনে হয়েছে। আগে, ভোটের সময় এবং ভোটের পরে। তাও হিংসা যদি হয়ে থাকে, অত্যন্ত বাজে ঘটনা সেটা। বাট আগেরগুলোতে আমি দেখেছি মানে হিংসার মানে পরাকাষ্ঠা দেখিয়েছি আর কি। এবং আমরা কোর্ট মনিটরড ইনভেস্টিগেশন দেখেছি, কিছু রিটায়ার্ড জাস্টিস এসে করেছেন কোর্টের অর্ডারে, এবং তাদের রিকমেন্ডেশন দেখেছি। সেইখানে আমার মনে হয়েছে যে এটা সেই তুলনায় একেবারে নগণ্য কিছু হয়েছে। বাট ওনারা রাজনৈতিক দল করতেই পারেন, একজনেরও যদি হয় সেটাও খারাপ। কিন্তু যা বুঝতে পারছি যে মনে হচ্ছে কোনো এফআইআর করা হয়নি, মানে হাওয়াতে কথা হচ্ছে যে এত এত লোক আছে। বাট একটা তো আগে তো একটা কিছু করা উচিত, তারপরে ওইটা নিয়ে বলা উচিত। এখানে আগে বলা হচ্ছে কোর্টে, পরে করা হবে আর কি, এরকম মনে হচ্ছে। আজকে দেখলাম আমাদের অ্যাসেম্বলিতে আমাদের মুখ্যমন্ত্রী বললেন, নতুন মুখ্যমন্ত্রী, যে স্পিকারকে বলছিলেন যে ওই লিস্টগুলোর মধ্যে, স্পিকার না, লিডার অফ অপোজিশনকে বলছিলেন যে ওই লিস্টগুলোর মধ্যে যদি এমন কেউ থাকে, তাকে আমরা মানে যার নাম সত্যিকারেরই তিনি বা ঘর ছাড়া হয়ে আছেন, তাকে আমরা সসম্মানে বাড়িতে নিয়ে যাব। আর যদি এমন কারো নাম থাকে যিনি আগের বারের ভোট পরবর্তী হিংসায়, তার নাম ওই জাজদের যে একটা কমিটি হয়েছিল তাতে আছে, তাহলে আমরা তাকে সসম্মানে জেলে নিয়ে যাব বলছিলেন। তো আমি এটা এরকমভাবেই দেখি, এটাতে কোনো রাজনীতি দেখছি না। টেকনিক্যাল ফল্টে যদি উনি আটকে যান, তাহলে আর সওয়াল জবাব করতে পারবেন না, ওনার লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে।
যদি আটকে না যান উনি করবেন, এটা ওনার মৌলিক অধিকার, ওয়াই নট? সেই ক্ষেত্রে কিন্তু উনি চুপ থাকেন, কি বলবেন স্যার? দেখুন, আমি তো আপনাকে এক্ষুনি এটাই বললাম। আমার মনে হয় কোথাও কোনো মানে কোনো ক্রাইম হলে তার ফার্স্ট স্টেপ হচ্ছে জিডি আর এফআইআর। আমি যেটুকুনি জানি, আমি আর্মিতে ছিলাম, একসময় নাগাল্যান্ড পুলিশের ডিআইজি ছিলাম, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে। তো পুলিশদের সাথে উঠতাম বসতাম। তাছাড়া সাধারণ মানুষও জানে এগুলো আর কি। তো সেইগুলো মনে হয় হয়নি সেরকমভাবে। সোজাসুজি একটা, তো পাবলিক বলছে এটা একটা পাবলিসিটি স্টান্ট। সব মিডিয়াতে দেখছি সবাই বলছে যে ভেসে থাকার চেষ্টা। বাট আমি সেটা নিয়ে কমেন্ট করব না। দেখা যাক কি হয়। ও টেকনিক্যালি ইনভ্যালিড হয়ে যেতে পারে। সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, না, একটাও কোনো ঘটনা নেই। উনি তো বলবেনই যদি ওনার দলের বিরুদ্ধে আঙুল ওঠে, সেটা ন্যাচারাল। বাট একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন তো বলেছিল যে ঘটনা হয়েছে। হিউম্যান রাইটসেরও লোকেরা এসেছিল এবং আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী যখন শপথ নিচ্ছেন দ্বিতীয়বারের জন্য, তাদের সবাইকে, তাদের পরিবারের সবাইকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা দেখেছিলাম যে গঙ্গার ঘাটে তাদের শ্রাদ্ধ বা ওই অন্ত্যেষ্টিক্রিয়া এগুলো হয়েছিল। আপনিও হয়তো দেখেছেন। কিন্তু আমাকে বলুন, সেন্ট্রাল গভর্নমেন্ট তো স্বরাষ্ট্রমন্ত্রী কি করেছিলেন 5 বছর ধরে? একটা 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 যখন ছিল ডকুমেন্ট, একদম কোর্ট থেকে বলেছিল, মানে কোর্ট না, কমিটি থেকে, যে হয়েছে, তাহলে তাদেরও তো একটা ব্যর্থতা এখানে, যে তারা নিজের দলকে সাপোর্ট দিতে পারেনি। তো একটা কথা বললে ওই কথাটাও বলতে হবে যে কোনো রাজ্য সরকার যদি এরকম মনমানি করে আর সেন্ট্রাল সরকার যদি আপনার হাতের হয়, তাহলে আপনারা কি করলেন সেখানে, সেটাও আমি জিজ্ঞেস করব। কারণ তখন তো তাদের হাতে অনেক অপশন ছিল। এই 5 বছরের আগেই এই ব্যাপারটা ঘটে যেতে পারত আমাদের রাজ্যের, যে কিছু প্রভিশন আছে আমাদের দেশের কনস্টিটিউশনে, যেখানে এই রকম যদি আইন শৃঙ্খলা ভেঙে যায় তাহলে কি করা যায়, সেগুলো তারা জানতেন। তারা কেন ব্যবহার করেননি, কোনো রাজনৈতিক কারণে আমি জানি না, সে নিয়ে আমি বেশি কিছু বলবো না। 2016 এসএসসির ওএমআর শিট সেদিনকেই প্রকাশ হয়েছে। একদম যারা খেটে খাওয়া মানুষ, যে লোকটা একটা সবজির দোকান দেয় বাজারে, বা যে লোকটা একটা অটো চালায়, এদের কাছ থেকে একটা টাকা তোলা হতো, উনি ওটা বন্ধ করে দিয়েছেন। এবং সেইটাতে তাদের মনে একটা খুশির হাওয়া আমি শুনতে পাচ্ছি। আমরা তো কানপাতি বাতাসে, আমরা সাধারণ মানুষের সাথে ঘুরি, তো সেই হিসাবে আমরা শুনতে পাচ্ছি যে আগে আমরা 900 টাকা দিতাম, আমার একজন কালকে বলল, একজন সবজিওয়ালা বলল। এবং তাদের কাছে একটা সাই অফ রিলিফ, কারণ এই ছোট টাকাটাও তাদের কাছে ম্যাটার করে। প্লাস যারা এরকম আমাদের মতো বড় কলোনিতে থাকে না, সাধারণ কোঅপারেটিভে বাড়ি থাকে, তারা যদি কোনো কনস্ট্রাকশন করতে চায়, লোক পৌঁছে যায় হাত পেতে, বালি চুন সুরকির হিসাব শুরু করে। এটা কিছু সিন্ডিকেট রাজ। এটা কিছুদিন আগে আপনি মনে রাখবেন হয়তো, আমাদের এলগিন রোডের নেতাজির বাড়িতেও হয়েছিল। তিনি তখন সিটিং এমপি। তো তার বাড়িতে বলছে আমরা নেতাজি ফেতাজি জানি না। তো এই জায়গায় পৌঁছে গেছিল এবং কিছু কিছু মানুষদের নাম শুনতাম, স্কোয়ার ফিট সেন, এরকম নাম আসতো, তারা স্কোয়ার ফিটে হিসাব নিয়ে করতো। তো সেইগুলো এবার আসুন, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, আমরা রোজ গাড়ি নিয়ে বেরাতাম এই চিংড়িহাটা ফ্লাইওভার, এইখানটাতে জমি না দেওয়া নিয়ে। এখন তো দেখছি পুলিশ দায়িত্ব নিয়ে রাস্তার ট্রাফিক ম্যানেজমেন্ট করছে এবং ওটা হয়ে যাবে। এবার কত মানুষের কত সুবিধা হবে, কত সাশ্রয় হবে এই পলিটিক্যাল হিংসের থেকে বা পলিটিক্যাল ডিস্টার্ব করবার জন্য এইগুলো করা হয়েছিল আমি মনে করি। যেমন আপনি একটা ভারতবর্ষের থেকে একখানা আমাদের মেডিকেল পাই আমরা, আমি তো পাই না, আমি তো মিলিটারি লোক, কিন্তু মানে সাধারণ মানুষ পায়। তো আমি সেটা আয়ুষ্মান ভারত, তো সেইটা আটকে রাখা হয়েছিল। এই 5-6 বছরে কত মানুষ মারা গেলেন হয়তো, কারণ ওই টাকাটা তাদের হয়তো ছিল না, বা হয়তো ঘটিবাটি বিক্রি করে চিকিৎসা করেছেন। সেখানে এই 5 লাখ টাকা তাদের কাছে ম্যাটার করবে, এটা দেওয়া উচিত ছিল, যেই হন। আমি জাস্ট আমি কিন্তু রাজনীতি করি না ভাই, হ্যাঁ। আমি একটু আগেই সমালোচনা করলাম যে কেন্দ্রীয় সরকারও তো বিজেপি সরকার ছিল, তারা কিছু করেনি কেন, সেটা তাদের দুর্বলতা। তেমনি আমার মনে হচ্ছে যে এই যে কাজগুলো উনি করছেন এবং সেই দিনই করে দিলেন, এরপরে বোধহয় ছেলেগুলো ডিএ পেয়ে যাবে, এরপরে হয়তো পে কমিশন পেয়ে যাবে, এবং এই রাস্তায় বসে থাকা ছেলেগুলো চাকরি দেখছি পয়সা ফেরত দেওয়া হবে এবং করা হবে। তো এইগুলোতে আমার মনে একটা আশা জাগছে। কারণ গরিব মানুষ কি চায় জানেন? তাদের চাহিদা হচ্ছে একটু, যদি অসুখে পড়ি, পকেট থেকে যেন টাকা দিই না, সরকার যেন একটু পাশে দাঁড়ায়। ভাতার থেকে বেশি ইম্পর্টেন্ট তাদের কাছে এটা। প্লাস বাচ্চারা যেটা পড়াশোনা করবে, সেই স্কুলে যেন টিচারটা চোর না হয়, যে পয়সা দিয়ে ঢুকেছে, তাহলে সে আর পড়াবে কি, সে তো মারবে বাচ্চাদের। তারপরে তারা চায় যে রাস্তাঘাটে তাদের জন্য একটু নিরাপত্তা থাকে। তারা খুব বেশি কিন্তু ডিমান্ড করে না। আমি যেটুকুনি বুঝি, সাধারণ মানুষ না, আপনি কত টাকা চুরি করলেন,
কত বড় বাড়ি বানালেন, এইগুলো নিয়ে টেনশন করে না। তারা মনে করে বড় পোস্টে গেছে, লোকে করবেই, মন্ত্রী হয়েছে করবেই। কিন্তু তারা যদি একটা মানব দরদিতা দেখতে পায় সেই মানুষটার মধ্যে, তারা তাদেরকে ফিরিয়ে আনে ভোটে। সেইটা এখন দেখতে পাচ্ছি, অনেক অ্যাকশন হচ্ছে। যেমন কিছুক্ষণ আগে দেখলাম টিভিতে, নতুন মন্ত্রী হয়েছেন আমাদের অগ্নিমিত্রা পল। তো উনি একটা বললেন যে প্রত্যেকটা থানায় একটা নাম্বার দেবেন উনি, সেই অ্যাপে যে কোনো মহিলা ফোন করলে একজন তুলবে, মহিলাদের জন্য আলাদা করে। এটা ফ্যান্টাস্টিক। উনি আশ্বাস দিলেন, যেখানে আমাদের কিছুদিন আগে শুনছিলাম মহিলারা রাতের পরে নাই বেরাতে পারে, বা কারো রেপ হয়ে গেলে যে সে একটা মানে সে একটা দেহ ব্যবসায়ী ছিল, এরকম কথাবার্তা শুনেছি আমরা একদম উপরের লেভেল থেকে। এইবার ওনার মুখেই আরেকটা জিনিস শুনলাম, কোথাও জঞ্জাল হলে একটা অ্যাপ বার করছেন ওনারা, ফটোটা পাঠিয়ে দিন, জঞ্জাল সাফ হয়ে যাবে অ্যাড্রেস দিয়ে। তো এইগুলো আশার আলো দিচ্ছে। নিয়োগে ওনাকে গ্রেপ্তার করলো, কি না উনি টাকা এবং জমির বিনিময়ে মানুষকে চাকরি দিয়েছেন। দেখুন, এটা তো ইডির কাছে ডকুমেন্ট না থাকলে ইডি কে কোর্ট কখনো রিমান্ডে দিত না। ফলে একটা কোনো কনভিন্সিং ডকুমেন্ট কোর্ট পেয়েছে, যেটাতে ইডি কে ওনারা সময় দিয়েছেন, কিছুদিন সময় দিয়েছেন। আর বাকি সময় বলবে ব্যাপারটা। অবভিয়াসলি বহু লোক পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে একদম মন্ত্রী লেভেল অবধি, এমএলএ লেভেল অবধি, আমরা মানুষজনের বাড়ি ঘর রেস্টুরেন্ট রিসর্ট দেখে অবাক হয়ে যাচ্ছি যে এ কি অদ্ভুত ব্যাপার আর কি। মানে লোকের তো একটু লজ্জাও লাগে যে টাকা পয়সা থাকলেই যে ওটা চোখ দিয়ে দেখাতে হবে লোককে, এখানে তো কোনো লজ্জার ব্যাপার নেই। আমি দেখলাম যে কেউ বিয়ে দিচ্ছে কোটি কোটি টাকা খরচা করে, কেউ 5 স্টার হোটেল বুক করে রাখছে। একজন দেখলাম তার বাড়িতে মানে বিশাল লন, বিশাল সুইমিং পুল, এই সাউথ 24 পরগনার কোনো একটা জায়গায়, বিষ্ণুপুর বা বোধহয়, ফলতাতেও না বোধহয়, হ্যাঁ সেখানে। তারপরে আরো দেখেছি কিছু পঞ্চায়েতের মানুষদের সে বড় বড় প্যালেসের মতো বাড়ি। তো এগুলো দেখে অবাক হয়ে যায় যে এরা কি করে, হ্যাঁ এখানে তো দেখলাম সেটা, এগুলো কি করে করে। আশা জাগে যে মানুষদের মধ্যে একটা গুড মেসেজ যাবে ভোটারদের মধ্যে, যদি কিছু মানুষকে অন্তত শাস্তি দেওয়া যায়। ব্যক্তিগতভাবে তো আমার ওনার ওপর কোনো আক্রোশ নেই, আমি জানি না কি করেছেন, বাট ইডি চাইলেই যে তুলে নেবে তা না, কোর্ট রিমান্ডে দিত না যদি এনাফ প্রমাণ না থাকতো। কিন্তু অনেকের বক্তব্য ইনি একজন ওসি ছিলেন, মমতা ব্যানার্জিকে মা বলতেন। এটা ওনার ব্যাপার, কাকে কি বলতেন আমি ওর মধ্যে ঢুকবো না। ওনার প্রমোশন নিয়ম মেনে হয়েছে, নিয়ম ভেঙে হয়েছে, সেটার মধ্যে ঢুকবো না। আমি জানি না, এগুলো ফ্যাক্টস নেই আমার কাছে, আমি কোনো এভিডেন্স পাইনি। যেটা দেখেছি সেটা হচ্ছে যে হ্যাঁ, কালকে ইডির কাছে গিয়েছিলেন রাত্রিবেলা, অনেক লেট নাইটে অ্যারেস্ট হয়েছে আর কি, প্রাইম টাইম শোগুলো সব হয়ে যাবার পরে অ্যারেস্ট হয়েছে, এবং উনি এখন আছেন। আমি আপনাকে এই ব্যাপারে একটুখানি আমার মতামত, ব্যক্তিগত মতামত দিচ্ছি। আমি খুব একটা আশাবাদী না। আজ অব্দি আপনি একটা নাম বলুন তো যে কিছু হয়েছে সত্যিকারের, যেটা শোলে সিনেমাতে আমরা বলতাম চাক্কি পিসিং অ্যান্ড পিসিং, চাক্কি পিসিং তো দেখছি না। বোলপুরের বিড়ালটা তো বেরিয়ে গেল, হ্যাঁ। তো আমি তো সেরকম ভাবে দেখছি না। আমি যদি 10 টাকা চুরি করি তো আমরা আর বেরোতে পারবো না জেল থেকে। আর সেখানে কোটি কোটি টাকার ব্যাংক ড্রাফট, কোটি কোটি টাকার দুর্নীতি, কোথাও গিয়ে ব্যাপারটা কেমন একটা মিলিয়ে যায়, হারিয়ে যায়। আমি আশাবাদী না। বাট অ্যারেস্ট হচ্ছে, জিজ্ঞাসাবাদ হচ্ছে, মানুষজনের সামনে চোখে আসছে সামনে, সেটা অনেক। বাট আমি মনে হয় না, আমি জানি না, আমি এখন অবধি ইডি সিবিআই এর কোনো কাজ দেখতে পাইনি যেটা পার্মানেন্সি আছে আমাদের রাজ্যে। আমি হয়তো পুরোটা পড়িনি, আমার হয়তো নলেজ নেই। আপনার থাকলে আমাকে জানাবেন যে না এই কেসটাতে তো সত্যিকারের কাজ করেছে। আমি তো মানে ইডির তো দেখলাম, ইডির কাছে কেউ গেল, ফাইল তুলে নিয়ে চলে গেল। তো কি হলো? তাদের কাছে ফোর্স ছিল না? সবই ছিল তো। তারা কেন বাধা দিতে পারেনি? হ্যাঁ, তো আমার জানা নেই এই ব্যাপারটা। তেলের দাম, পেট্রোল আর ডিজেলের দাম বেড়েছে। দেখুন, এই প্রত্যেকটা জিনিস যেগুলো আপনি বললেন, উনি 5-6টা জিনিস বলেছেন। একটা হচ্ছে লাইফস্টাইল, যে বেশি বিদেশ ভ্রমণ করবেন না, বেশি বিদেশি পণ্য কিনতে না আহ্বান করেছেন, আবেদন করেছেন, হুকুম দেননি। বেশি বিদেশ ভ্রমণ করবেন না, বেশি বিদেশি জিনিস কিনবেন না, বিদেশে গিয়ে বিয়ে থা করবেন না, কিছুদিনের জন্য সোনা কিনবেন না, এবং ফার্টিলাইজার টিপে টিপে খরচা করুন, পেট্রোল টিপে টিপে খরচা করুন, এলপিজি গ্যাস টিপে টিপে খরচা করুন। এই প্রত্যেকটার একটা কানেকশন আছে, একটা, অনলি ওয়ান, ইট ইজ কানেক্টেড টু ডলার। দেখুন কি হয়, আমাদের দেশের একটা ফরেক্স রিজার্ভ থাকে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। সেই রিজার্ভটা ডিসাইড করে আপনাদের দেশ অর্থনৈতিকভাবে কতটা শক্তিশালী। তো আমাদের দেশের সেই রিজার্ভটা এখন $700 বিলিয়ন কাছাকাছি। কিন্তু যখন কি হয়, যখন আমরা খুব বেশি সোনা কিনি
বা খুব বেশি ফরেন যাই, তখন আমরা ডলার কিনি। ডলার ছাড়া এগুলো কেনা যায় না। মানে সোনাকে আপনি তো দোকান থেকে কিনছেন, বাট সেই মালিকটা দোকান কোত্থেকে আনছে, সে যেখান থেকে আনছে সেটা আলটিমেটলি ডলার যাচ্ছে দেশে। এবার তখন যখন খুব বেশি ডিমান্ড হয়ে যায়, তখন কি হয়, আমাদের দেশে রুপি প্রচুর পৌঁছে যায় তাদের কাছে, আর ডলারের ডিমান্ড হয় বলে অবভিয়াসলি রুপির দাম কমে যায়। এখন 95 টাকা চলছে। তো এবার হয়েছে কি, তখন কি হয়, রুপির দাম কমে গেলে আমাদের প্রধানমন্ত্রীর কি অসুবিধা, যে তার গায়ে লাগছে, তিনি কেন বলছেন, কারণ তিনি কি কেনেন ডলার দিয়ে, তিনি কেনেন পেট্রোল, তিনি কেনেন কুকিং গ্যাস আরব কান্ট্রিজ থেকে, রাশিয়া থেকে। এবার আগে উনি $1 মিলিয়ন দিয়ে যদি এতটা পেতেন, এখন যেহেতু রুপির দাম কমে যাবে, $1 মিলিয়ন দিয়ে এইটুকুনি পাবেন। ফলে ওনার পক্ষে এটা ত্রাহি হবে, দেশবাসীর পক্ষেও হবে। এইবার এইটার জন্য উনি একটা আবেদন করেছেন, আমি ওনার সাথে 100% সহমত, কোঅপারেট করব। প্রধানমন্ত্রীর ডাক সে যে পার্টির হোক, কালকে যদি মনমোহন সিং বলেন ওনার জন্য করতাম, নরসিংহ রাও বললে ওনার জন্য করতাম, রাজীব গান্ধী বললে ওনার জন্য করতাম, ওয়াই নট। ইন্দিরা গান্ধী বলেছিল তখন 71-এর যুদ্ধে আমরা ছোট ছোট ছেলে, সেদিন থেকে মাথায় ঢুকেছিল মিলিটারি হব, হয়েছি। তো এইরকম ন্যাশনাল লিডার এরা, তিনি বলছেন আমি এর মধ্যে কোনো রাজনীতি করব না, 100% আমি কম করব। প্রধানমন্ত্রী বলেছেন তার ডাকে আমি যদি সাড়া না দিই তাহলে আমি ভারতীয় না, আমি মনে করি আমি পার্টি দেখবো না এর মধ্যে, সরি। হ্যাঁ, এবং আমি শুনছি, আমি চেষ্টা করছি, আমি আমার বাড়িতে যারা স্টাফ আছে তাদের বলি, রাস্তাঘাটে যে সব সিকিউরিটির লোকেরা আছে তাদের বলি, সবাইকে বলি পেট্রোল কম করো, স্কুটার কম চালাও, দুজনে মিলে একসাথে আসবে। একই জায়গায় থাকো, তুমি দুজনেই ব্যারাকপুরে থাকো, তো একসাথে আলাদা আলাদা কেন যাচ্ছ, এটা অ্যাডজাস্ট করে চলো। তো এইটা, এবং দাম বাড়ানোটা এতদিন যে বাড়েনি এটাই আশ্চর্য। অনেকে বলছে ভোটের জন্য বাড়াননি, হতে পারে, রাজনীতিতে তো অঙ্গ জীবনের, খুব ভালো করেছেন ভোটের জন্য বাড়াননি, নাহলে হয়তো আমাদের এই চেঞ্জটা হতো না। আজকে যা ভাবছে সারা ভারতবর্ষ দুদিন পরে সেটা ভাবে, আমরা কি সেই পশ্চিমবঙ্গ আবার ফিরে পেতে পারি? না ভাই, এত তাড়াতাড়ি কিছু হবে না। আমি নেক্সট 10 বছরে এইসব কিছু দেখছি না। আপনি যদি আমাদের শিক্ষা ব্যবস্থাতে, স্বাস্থ্য ব্যবস্থাতে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমাদের পুলিশের হায়ার এচলনের লোয়ার রঙদের কথা বলছি না, তাদের তো আগেও জিপ বেরিয়ে যেত কাজ করে করে, এখনো জিপ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, দুর্গাপুজোর সময় রাস্তায় দাঁড়িয়ে থাকে ট্রাফিকগুলো, আমার কি খারাপ লাগে দেখে। তাদের বাড়িতে ঠাকুর নেই, তারা দেখতে পারে না। তো আমি তাদের কথা বলছি না, আমি হায়ার র্যাঙ্কের যা যা দুর্নীতি আর যা ক্ষয় হয়েছে, আপনি যদি তার থেকে 40-50% বেরিয়ে আসেন, সেটাই আমার কাছে বড় পাওনা হবে। আপনার কি মনে হয় আমরা আস্তে আস্তে এগোতে পারবো? 100% আমার মনে হচ্ছে দুর্নীতি কম হবে, অব্যবস্থা ঠিকঠাক হবে, মানুষের গাফিলতি একটু কমবে, সরকারি অফিসে উনি টাইম ঠিক করে দিচ্ছেন যাওয়া আসার, এইগুলো কমবে। কারণ অনেক লোক আবার তাতে কাঁদছে, আমার লোকাল ট্রেন এত সময়, আচ্ছা ব্যাংকে চাকরি করলে লোকাল ট্রেনটা চিন্তা করতে না, 1 ঘন্টা আগে আসবে, 4টে লোকাল আগে আসবে, নাহলে চাকরি চলে যাবে, পেনশন চলে যাবে। আমরা মিলিটারিরা কি করেছি, তাই না, বর্ডারে। তো এইগুলো হয় নাকি? তো আমার মনে হয় যে অবৈধ নির্মাণ বন্ধ হবে। অনেক ছোট ছোট কাজও হচ্ছে, যেমন লাউড স্পিকার বাজানো বন্ধ হচ্ছে, যেমন অবৈধ নির্মাণের কিছু দেখলাম যে বন্ধ হচ্ছে, এবং একটা অ্যাকাউন্টেবিলিটি রাখা হবে, এবং যেসব লোকেদের উনি মন্ত্রী টন্ত্রী বানাচ্ছেন সেটা দেখে একটা দেখা যাচ্ছে যে তাদের চারিত্রিক কোয়ালিটিটা একটু অন্যরকম আর কি, দেখে ভালো লাগছে আর কি, যে মনে হচ্ছে তারা এক্ষুনি যে ঝাঁপিয়ে পড়বে না চুরি টুরি করবার জন্য আর কি। এবং অনলাইন কাজ করবাতে উনি বাহবা দিচ্ছেন দেখছি, এবং আমার মনে হয় সামগ্রিকভাবে একটা উন্নয়ন হবে। উন্নয়ন কথাটা বললেই না ভয় হয় এখন। দুরবস্থার জায়গাগুলো আছে সেগুলো দিয়েই বোধহয় উনি শুরু করবেন। উনি বোধহয় 24 পরগনা দিয়ে শুরু করছেন ওনার ভিজিট। সুন্দরবনের অবস্থা খুব খারাপ। তো নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা এগুলোতে তো সব ঘাঘের বাসা ছিল। তো এগুলো দিয়ে হলে আমার মনে হয় পুলিশ, দেখুন পুলিশ সেই কাজ করে যেই কাজ আপনি পুলিশকে দিয়ে করাবেন। তো ঘুরে দাঁড়াবে। পুলিশ আমাদের খুব এফিশিয়েন্ট। ওরাই দায়িত্ব নিয়ে সমস্ত প্রমাণ জোগাড় করে দেবে চোরদের আর কি। এবং আমার আশা আছে, বাট আপনার মতো অতটা আশাবাদী না যে সেই পশ্চিমবঙ্গ আজকে যা ভাবছে। আমার মনে হয় এখন কোনো রকমভাবে এই কুয়োর থেকে বেরিয়ে এসে যদি আমরা সমতলে আসতে পারি, আমার কাছে ওটাই একটা বড় প্রাপ্তি।